প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি শুনলে কিন্তু তোমাদের হাতের কাজ করতে ইচ্ছে হবে। 100 শিওর এত তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও গল্পটি শোনার জন্য। আর তোমরা যারা আমার ছেলের নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, তোমরা ফুল ভিডিওটি দেখবেন। আমার ভিডিওর মাঝখানে আমি আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে কথা বলতে পারবে। ভিডিও কিন্তু ফুল দেখতে হবে, তা না হলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি পাবা না তোমরা। তো ভিডিওটি শুরু করা যাক। আমি একজন 3-9 বছরের বাঙালি পুরুষ। আমার স্ত্রী অতিথির বয়স 3-2 বছর। আমাদের 6 বছরের একটা মেয়ে আছে। আমার বহুদিনের ইচ্ছা আমার স্ত্রীকে অন্য পুরুষ ভালোবাসবে, আর আমি সেটা দেখব। কিন্তু অদিতিকে কখনো ইচ্ছার কথাটা বলার সাহস পাইনি। একদিন হঠাৎ করেই সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আমি ও আমার বউ বেড়াতে গিয়েছিলাম, সেখানেই আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। কয়েক মাস এক নাগদারে অফিসে কাজ করে হাঁপিয়ে উঠেছি। মেয়ের পরীক্ষা শেষ, সে খালা বাড়িতে বেড়াতে গেছে। ভাবলাম এই সুযোগে আমি ও অদিতি কিছুদিনের জন্য কোথাও থেকে বেরিয়ে আসি। অদিতিকে বলতেই আনন্দে লাফিয়ে উঠল। অফিস থেকে 6 দিনের ছুটি নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে পৌঁছে কোনো হোটেলেই রুম পেলাম না। ফিরে যাব কিনা ভাবছি, এমন সময় একটা হোটেলের ম্যানেজার বলল সৈকত বেশ কিছু দূরে একটা হোটেল আছে, সেখানে খোঁজ করতে। সেখানেও কোনো খালি রুম পেলাম না। তবে হোটেলের ম্যানেজার আরেকটা উপায় বলল, আপনাদের সাথে তো গাড়ি আছে, কিছু দূরে একটা বাড়ি আছে, সেখানে হোটেলের মতোই রুম ভাড়া পাওয়া যায়। থাকতে চাইলে আমার সাথে আসেন। কি আর করা, অদিতি সেখানেই যেতে বলল। আমরা ম্যানেজারের সাথে গেলাম। সে আমাদের প্রায় 4 মাইল দূরে একটা বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িতে মাত্র 2টা রুম, একটা কমন বারান্দা। ম্যানেজার বলল এখানে একটা রুম খালি আছে, তবে খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে আনতে হবে। আমরা আমাদের হোটেল থেকে এখানে খাবার পৌঁছে দেই। খুব একটা পছন্দ না হলেও আমি ও অদিতি সেখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। দেখলাম 3-4-3-5 বছরের 2জন লোক পায়জামা ও গেঞ্জি পরে বারান্দায় বসে মদ খাচ্ছে। লোক আমাদের একবার দেখে আবার মদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি, অদিতি ও ম্যানেজার রুমে ঢুকলাম। রুমটা খুব ভালো না হলেও মোটামুটি চলে। অদিতি বাথরুমে ঢুকলো। বাথরুমে আরেকটা দরজা আছে, অর্থাৎ পাশের রুম দিয়েও এই বাথরুমে ঢোকা যায়। ম্যানেজার বলল পাশের রুমে মিস গুপ্ত ও মিস সেন রয়েছেন। প্রতিবছর তারা তাদের বুদের সাথে এখানে বেড়াতে আসেন, কিন্তু এবার তারা একাই এসেছেন। আজ রাতে তারা মুরগির মাংস আর রুটির অর্ডার দিয়েছেন। আপনারা কি আমাদেরও সেটাই দিন? রাত 8টার মধ্যে খাবার পৌঁছে যাবে। নিরাপত্তার জন্য রাত 1:00টার পর এখানে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়। যদি আপনারা বাইরে যান তাহলে 1:00টার আগেই ফিরে আসবেন। ম্যানেজার চলে গেল। বাড়িটার ভালো দিক হলো বারান্দা থেকে সমুদ্র দেখা যায়। অদিতি তুমি স্নান করে নাও। অদিতি বাথরুমে ঢুকলো। আমি একটা সিগারেট ধরিয়ে বারান্দায় দাঁড়ালাম। লোক 2জন বারান্দা থেকে চলে গেছে। যাই হোক, বারান্দার কোনায় একটা চেয়ার নিয়ে বসে সিগারেট টানতে লাগলাম। আমি সমুদ্রের সৌন্দর্যে বিভোর হয়েছিলাম। অদিতির ডাকে বাস্তবে ফিরলাম। কি গো, স্নান করবে না? রুমে ঢুকে দেখি অদিতির চেহারা কেমন যেন লাল হয়ে আছে। আমার সাথে চোখাচোখি হতে সে চোখ নামিয়ে নীল। যাই হোক, আমি বাথরুমে ঢুকলাম। গান শেষ করে রুমে ঢুকে দেখি অদিতি রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে টিভি দেখছে। ওকে মারাত্মক সুন্দরী দেখাচ্ছে, তাই আমি অদিতির উপরে ঝাঁপিয়ে পড়লাম আর আমাদের ভালোবাসা বিনিময় করলাম। শেষ করে আমরা 2জন ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিলাম। অদিতি ম্যাচিং করা শাড়ি ব্লাউজ পরল। বারান্দায় গিয়ে দেখি মিস্টার গুপ্ত ও মিস সেন আবারও মদ নিয়ে বসেছে। 2জন অদিতিকে অন্যরকম চোখে দেখল। ওদের দেখে অদিতির চেহারাও ভয়ার্ত হয়ে উঠেছে। আসল কারণটা তখনও জানি না। লোক 2জন আমাদের কাছে এগিয়ে এলো। হ্যালো দাদা, আমি মিস্টার সেন আর ও মিস্টার গুপ্ত। আমরা রাঁচি থেকে এসেছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। আমি দেখলাম ওদের 2জনেরই শরীরের পরিবর্তন ঘটেছে। আমি অনেক অবাক হয়ে গেলাম, কারণ আমার বউ অদিতি এমন কোনো সুন্দর আর সুগঠনশীল মহিলা নয় যে তাকে দেখলে পুরুষেরা দুর্বল হয়ে পড়বে। অদিতি নিচের দিকে তাকিয়ে রয়েছে। চেহারায় কেমন যেন লজ্জা ভাব, আর একটু বোধহয় ভয়ও পাচ্ছে। দাদারা চলেন না, আমাদের রুমে একসাথে গল্প করা যাবে। লোক 2জন আমাদের সাথে আমাদের রুমে ঢুকলো। জানতে পারলাম ওরা 2জনই খুব ভালো বন্ধু। গল্প করার ফাঁকে আমি অদিতিকে লক্ষ্য করছি। সে কখনোই ওদের 2জনের দিকে চোখ তুলে তাকাচ্ছে না এবং ওদের অবস্থা স্বাভাবিক হচ্ছে না। হঠাৎ মিস গুপ্ত অদিতিকে বলল, আরে বৌদি, আজ দুপুরের ঘটনাটা দাদাকে বলেননি? আমি জিজ্ঞেস করলাম, কই না তো, আমি তো কিছু জানি না। কেন, দুপুরে কি হয়েছে? আমার কথা শুনে অদিতি কাঁদতে শুরু করল। আমি বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার অদিতি, তুমি কাঁদছো কেন? আদিতি ফোপাতে বলল, আমি যখন দুপুরে স্নান করছিলাম তখন একটা বিশ্রী ঘটনা ঘটেছে। কি ঘটেছে বলো? তুমি তো দেখেছো যে বাথরুমে আরেকটা দরজা আছে। স্নান করার সময় সেই দরজা ভিতর থেকে বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আমি চোখ বন্ধ করে শরীরের সাপ বানান মাখছিলাম। হঠাৎ চোখ খুলে দেখি ওই দরজা খোলা আর 2জন আমার সামনে দাঁড়িয়ে আছে। কেন ওভাবে দাঁড়িয়ে থাকবে কেন? এবার
গুপ্ত বলল, আমরা দুজন হালকা হতে গিয়েছিলাম, কিন্তু আমরা জানতাম না যে বৌদি বাথরুমের ভিতরে আছে। আমি অদিতিকে বললাম, তুমি বাথরুমের বাইরে বের হয়ে এলে না কেন? অদিতি বলল, তখন তাড়াতাড়ি কি করব আমি ভেবে পাচ্ছিলাম না এই দুইজন তোমার সাথে কিছু করেছে নাকি চিট। তুমি না আমার স্বামী, নিজের বুকে এসব কথা বলতে তোমার লজ্জা করল না? আবার লজ্জা স্বামী থাকতে অন্য পুরুষের সামনে আমি কি ইচ্ছা করে দেখেছি নাকি? যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। ওরা আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আমার তো মনে হয় ওরা তোমার চেয়ে ভদ্র, অন্তত নিজের বউয়ের সাথে এভাবে কথা বলবে না। থাক, তুমি আর ভদ্রতার কথা বলো না। যে বিবাহিত মহিলা পর পুরুষের সামনে অভাবে দাঁড়িয়ে থাকে তার মুখে ভদ্রতার কথা মানায় না। অদিতি নিচের দিকে মুখ করে ফুপিয়ে কাঁদতে থাকলো। তখন মিস সেন পরিবেশটা হালকা করার চেষ্টা করল। দাদা, আপনি অথায় বৌদিকে বকছেন, উনি তো ওই অবস্থায় পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলেন, আর আমরা দুইজন বুঝতে পারিনি, অজান্তেই হয়ে গেছে। আমি এবার কিছুটা ঠান্ডা হলাম। ঠিক আছে, তাহলে আপনিই বলেন তারপর কি ঘটেছে? তেমন কিছুই ঘটেনি না দাদা, বৌদি সে সময় কিছুই করেনি, তবে বৌদির চোখ দেখে বুঝতে পেরেছিলাম উনিও বেশ দুর্বল হয়ে পড়েছেন। অদিতি অবাক চোখে মিস সেনের দিকে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে অবিশ্বাস, হতাশা, রাগ এবং ধরা পড়ে যাওয়ার লজ্জা মেশানো রয়েছে। আমি এখন বুঝতে পারলাম দুপুরে অদিতি আদর করার সময় কেন অমন করছিল। এই অবস্থায় আমি বেশ মজা পাচ্ছি, সেই সাথে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমার শয়তানি মন ভাবছে, কিভাবে এই দুইজনকে দিয়ে আমার বহুদিন ইচ্ছা পূরণ করানো যায়, যাতে আমার বহুদিনের ইচ্ছাটা পূরণ হয়। আমি অদিতিকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? কি আবার হবে? ওরা ওদের কাজ শেষ করে রুমে চলে গেল। আমি বাথরুমের ওদের দিকের দরজা বন্ধ করে স্নান করে নিলাম। আমার বউয়ের নির্লজ্জ শিকার শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। এবার মিস গুপ্ত মুখ খুলল, দাদা, আমাদের দুইজনের খুব বড় একটা সমস্যা হয়েছে। আপনাদের আবার কি সমস্যা? যখন থেকে বৌদিকে ওই অবস্থায় দেখেছি তখন থেকেই আমাদের মনটা অশান্ত হয়ে আছে, কোনোভাবেই শান্ত হচ্ছে না। আমরা অনেকবার মনকে শান্ত করেছি, কিন্তু তারপরও কিছু হচ্ছে না। এখন আবার বৌদিকে দেখে আবার সেই অনুভূতি হচ্ছে। আমি দেখলাম। এই কথা শুনে অদিতি লজ্জায় একেবারে লাল হয়ে গেল, কোনোভাবেই মুখ তুলে তাকাচ্ছে না। আমি বললাম, তাই নাকি? দেখান তো আপনাদের মনটা কেমন অশান্ত হয়ে আছে। আমার কথা শেষ হতে না হতেই দুইজন তাদের পরীক্ষা দিল। আমি দেখলাম আমার থেকে ওদের ভালোবাসার ক্ষমতা অনেক বেশি। দাদারা, আমি খুবই দুঃখিত যে আমার বউ এর বোকামির জন্য আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। এখন আপনারাই বলেন কি করলে আপনাদের এই কষ্ট লাঘব হবে? আমার কথা শুনে মিস সেন হেসে উঠল। শুধুমাত্র একটা উপায় আমাদের কষ্ট দূর হতে পারে। বলেন সেটা কিভাবে? দাদা বললে তো আপনি মাইন্ড করবেন না? না, মাইন্ড করব না। আপনারা বলেন। আপনার বউ মানে অদিতি বৌদি যদি খুশি করতে পারে তাহলে আমাদের মনটা শান্ত হয়ে যাবে। অদিতি ভয়ঙ্কর রাগী চেহারা নিয়ে এর দিকে তাকালো। ওরা দুইজন মিটিমিটি হাসতে লাগলো। আমি চুপচাপ চিন্তা করছি এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না, কিন্তু আবার ভয় করছে অদিতি যদি রাজি না হয়। কিন্তু আমি আমার এতদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করার সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে পাগল হয়ে গেলাম। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি লাইক করুন যাতে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। দেখা হচ্ছে কালকে ঠিক এই সময়। ভালো থাকবেন সবাই।